প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনার্স তৃতীয় বর্ষ প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এরশাদ হোসেন, সহকারী অধ্যাপক, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। আজ আমরা সত্য সারণী ব্যবহার করে যুক্তির আকারের বৈধতা নির্ণয় করো এই টাইপের একটি প্রশ্নের সমাধান করব। কি কি ধাপ অনুসরণ করে এই প্রশ্নের সমাধান করা যায় আমি প্রথমে দেখাবো সেই ধাপগুলো। এই ধাপগুলো মনে রাখলে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করা যাবে। এটা মূলত একটা অর্ধেক থিওরি প্রশ্ন, অর্ধেক অঙ্ক। তো যদি এইরকম তোমাদের ব্যাখ্যা করতে বলে, তো এইভাবে লিখতে হবে: কোন যুক্তির আকার বৈধ নাকি অবৈধ তা যান্ত্রিকভাবে পরীক্ষা করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো সত্য সারণী। যন্ত্রের মতো পরীক্ষা করবে আর কি, মানে একটা যুক্তির আকার বৈধ নাকি অবৈধ সেটা আমরা যান্ত্রিকভাবে পরীক্ষা করার যে অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে সত্য সারণী পদ্ধতিটা সব থেকে জনপ্রিয়। এই ধরনের সমস্যা সমাধানে যে পদ্ধতি গ্রহণ করা হবে তার নাম হলো প্রতিবর্তী প্রাকল্পিক বচন পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে আমরা এই যুক্তির আকারের বৈধতা বিচার করব? প্রতিবর্তী প্রাকল্পিক বচন পদ্ধতি। এই পদ্ধতিতে পুরো যুক্তিটিকে একটি মাত্র বচনাকারে রূপান্তর করে তার সত্যময় মান যাচাই করা হয়। তাহলে এই পদ্ধতিতে কি করা হয়? পুরো যুক্তিটিকে একটি মাত্র বচনাকারে রূপান্তর করে তার সত্যমান যাচাই করা হয়। আমি খুব স্লো তোমাদের পড়াবো, যাতে এই অঙ্ক নিয়ে আর কোনো তোমাদের অঙ্ক করতে আর কোনো সমস্যা না হয়। আমরা একটা একটা করে এখানে যে টেকনিক্যাল ওয়ার্ড গুলো আছে সেগুলো বুঝবো। কোন যুক্তির আকার, তাহলে যুক্তির আকার, এটা তোমরা অনেকেই জানো না যে যুক্তির আকার কি। এই যে এটা হলো যুক্তির আকার। তাহলে প্রথমে চলো আমরা বুঝি যুক্তি কি আর যুক্তির আকার কি। তো দেখো, আমি এখানে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি ভাষা দিয়ে, অর্থাৎ এটা সাবেকি যুক্তিবিদ্যা। সাবেকি যুক্তিবিদ্যায় সরাসরি ভাষা দিয়ে যুক্তির প্রকাশ করা হয়। তো আমি এখানে লিখতেছি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তাহলে মাটি ভিজবে, এটা হলো আমার প্রথম আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য হলো, আমি লিখলাম বৃষ্টি হয় বা হয়েছে, অতএব সিদ্ধান্ত হচ্ছে মাটি ভিজে বা ভিজেছে। যাই বলো না কেন, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের যুক্তি। তাহলে এই যুক্তিটাতে এটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, এই যুক্তিটাকে যদি আমি এবার প্রতীক দিয়ে প্রকাশ করি, তো আমি প্রতীকায়ন করছি যে এই যে বৃষ্টি হয়, এটাকে ধরলাম আমি পি, মাটি ভিজে এটাকে ধরলাম আমি কিউ। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এই বাক্যটাকে আমি প্রতীক দিয়ে লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ। কেমন করে? আমরা জানি যদি কোনো যুক্তি বাক্যে যদি তাহলে দ্বারা পূর্বক এবং অনুক যুক্ত হয়, তাহলে ইমপ্লাইজ দ্বারা এটাকে যুক্ত করতে হয়। তো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটার প্রতীকী রূপ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। বৃষ্টি হয় তাহলে কি, বৃষ্টি হয় কি কি গ্রাহক প্রতীক কি নিয়েছি? পি নিয়েছি, তাহলে এখানে দেই পি। তারপরে এখন সিদ্ধান্ত আমি নিলাম, অতএব মাটি ভিজে, মাটি ভেজার কি নিয়েছি? কিউ, তাহলে এখানে রেজাল্ট হলো কিউ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের যুক্তি। এটা এই জিনিসটা হলো আমাদের যুক্তি, আর এই প্রতীকী রূপটা হচ্ছে আকার। এটাই যুক্তির আকার। কোন যুক্তির আকার? এই যুক্তির আকার হলো এটা। এটাকে এখন আমি কেন আকার বলছি সেটা তাহলে বোঝা যাক। আচ্ছা, এটা হলো আমাদের একটি মাত্র বাস্তব দৃষ্টান্ত। এটা একটা বাস্তব দৃষ্টান্ত, মানে উদাহরণ। তো একইভাবে আমি যদি এবার আরেকটা বাক্য এখানে লিখি, যদি তুমি বেশি
পড়ো তাহলে এ প্লাস পাবে। তুমি বেশি পড়েছো, অতএব তুমি এ প্লাস পেয়েছো। তাহলে দেখো, এটাও কিন্তু আমার একটা যুক্তি। এটাকেও আমি আকার, যদি এটাকে যদি এবার আকার দেই অর্থাৎ প্রতিকায়ন করি, এটাও হবে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। তাহলে দেখো, এই যে আকার আর এই আকার দুইটা একই হয়ে গেল কিনা? একই হয়ে গেল। তো আকার হচ্ছে আসলে সূত্র। যেমন আমরা যদি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করি, সেক্ষেত্রে আমার সূত্রটা হবে সাম ইকুয়াল এ প্লাস বি। এই সূত্রে আমি হাজার হাজার দুটি সংখ্যা, যেমন 2 5 সমান 7, 10 5 সমান 15, 100 + 50 সমান 150। তাহলে এই যে হাজার হাজার দৃষ্টান্ত, এগুলা বাস্তব দৃষ্টান্ত, এই একটা আকার দিয়ে বা একটা সূত্র দিয়েই সমাধান করা যাচ্ছে। তো আমরা যদি এখন এই সূত্রটাকেই এটা বৈধ না অবৈধ বিচার করি, এটা এটা বৈধ নাকি অবৈধ এটা যদি বিচার করি, তাহলে এর অর্থ হচ্ছে এই রকম কোটি কোটি দৃষ্টান্ত বিচার করে ফেলা। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদরা চেয়েছিলেন যে তারা প্রতীকায়নের মাধ্যমে যুক্তির আকারের বৈধতা অবৈধতা নির্ণয় করবেন। তো যদি একটা আকারকেই বৈধ না অবৈধ নির্ণয় করা সম্ভব হয়, তাহলে ওই আকারের বাস্তব কোটি কোটি দৃষ্টান্ত বৈধ না অবৈধ এক বাক্যে বলা যায়। অর্থাৎ তারা চেয়েছেন যে কষ্ট কমানোর জন্য এই রকম আলাদা আলাদা ভাবে একটা একটা করে দৃষ্টান্ত পরীক্ষা করার চেয়ে এই দৃষ্টান্তগুলোর যে আকার, যে সূত্র, সেটাকেই যদি আমরা বৈধ না অবৈধ বিচার করি, যাচাই করতে পারি, তাহলে ওই আকারের পৃথিবীতে যত দৃষ্টান্ত হবে সবগুলো সম্পর্কে আমরা জেনে যাব, আলাদা করে জানার কোনো প্রয়োজন নেই। এখন তোমরা আমাকে বলো, আমি যতটুকু পড়ালাম ততটুকু কি বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারো নাই এতটুকু? নির্বিঘ্নে আমাকে বলো। আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদের শেখালাম এখন যুক্তি কি, যুক্তির আকার কি, কেন আমরা যুক্তির আকারের বৈধতা বিচার করব সত্য সারণীর মাধ্যমে, যাতে একটি আকার বৈধ না অবৈধ এটা জানার মাধ্যমে ওই আকারের যত দৃষ্টান্ত হয়, যুক্তির দৃষ্টান্ত হয়, সবগুলো পরীক্ষা করে ফেলা। এতে আমাদের কষ্ট কম হবে, আলাদা আলাদা করে পরীক্ষা করার প্রয়োজন নেই। তো এই কাজটা করতে গিয়ে আমরা যে পদ্ধতি গ্রহণ করব, এটার নাম হচ্ছে প্রতিবর্তী প্রাকল্পিক বচন পদ্ধতি। প্রতিবর্তী মানে হচ্ছে পরিবর্তে, পরিবর্তে, প্রতিবর্তী মানে হচ্ছে পরিবর্তে আর কি, এক্সচেঞ্জ। প্রাকল্পিক মানে হচ্ছে এই যে বাক্যটা, এটা হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। ঠিক আছে? আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই যে পি ইমপ্লাইজ কিউ। তাহলে এটাই হলো আমাদের প্রাকল্পিক বাক্য। প্রাকল্পিক মানে যে বাক্যের পূর্ব অনুক থাকে এবং যদি তাহলে দ্বারা এরা যুক্ত হয়, তাকে বলা হয় প্রাকল্পিক বাক্য। তো এখানে আমাদের এই যুক্তিটাতে কয়টা বাক্য আছে? তিনটা। এটা হলো প্রধান আশ্রয় বাক্য বা প্রথম আশ্রয় বাক্য, এটা দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এই যে এটা হলো সিদ্ধান্ত। তো এখানে এগুলো আলাদা আলাদা ভাবে আছে, এগুলোকে আমাদের একটিতে পরিণত করতে হবে, একটিতে। এগুলোকে আমাদের একটি মাত্র প্রতিবর্তী প্রাকল্পিক বচনে পরিণত করতে হবে। এখন ভালো করে দেখো, এখন কিভাবে আমরা
এই তিনটা জিনিসকে একটা জিনিসে পরিণত করব। ধাপ এক। ধাপ এক, আশ্রয় বাক্যগুলো ডট দ্বারা সংযুক্ত করা। যদি যুক্তিটিতে একের অধিক আশ্রয় বাক্য থাকে, তাহলে আশ্রয় বাক্য কয়টা? এই একটা, দুইটা। তাহলে এখানে একের অধিক আশ্রয় বাক্য আছে, তবে তাদের মাঝে ডট দ্বারা একটি বন্ধনীতে আটকে দিতে হবে। যেমন আমি এটা এখন লিখি, তাহলে প্রথম আশ্রয় বাক্য হলো পি ইমপ্লাইজ কিউ, এটা একটা। আর এই যে এখানে কিন্তু ব্র্যাকেট ছিল না, কিন্তু তোমাকে এখন সুন্দর দেখানোর জন্য অঙ্কের প্রয়োজনে ব্র্যাকেট দিতে হবে। দিয়ে আমি এখানে ডট দিলাম, দিয়ে তারপরে এই যে এটা নেগেশন কিউ ইমপ্লাইজ আর। তাহলে দেখো আমার প্রথম আশ্রয় বাক্য দ্বিতীয় আশ্রয় বাক্যকে ডট দ্বারা আমি বন্ধনীর মধ্যে এই যে আটকে দিলাম। ঠিক আছে, আটকে দিলাম, আটকে। আটকে দেওয়ার পর এবার বলছে তাহলে প্রথম ধাপটা আমাদের শেষ। এবার দ্বিতীয় ধাপে প্রতিবর্তী প্রাকল্পিক বচন গঠন। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মাঝে ইমপ্লাইজ চিহ্ন বসাতে হয়। মনে রাখতে হবে ইমপ্লাইজ এর আগের অংশ হলো আশ্রয় বাক্য এবং পরের অংশ হলো সিদ্ধান্ত। তাহলে এই যে এটা হচ্ছে, এটা তৈরি হয়েছে আমার আশ্রয় বাক্য দিয়ে, দুটা আশ্রয় বাক্যকে ডট দ্বারা যুক্ত করে এটাকে আমি আশ্রয় বাক্য বানাইছি। আর এই যে ইমপ্লাইজ দেওয়ার পরে এবার আমি এখানে লিখবো সিদ্ধান্তটা, পি ভেল আর, এখানে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে দেখো তো এটা একটি বচন আকারে পরিণত হয়েছে। এটা একটা আকার, যেহেতু প্রতীক আছে, প্রতীক থাকলেই আকার, প্রতীক থাকলেই আকার। তাহলে এটা একটা বচন আকার, যেটা হচ্ছে এই যুক্তিকে আমরা একটি মাত্র বচন আকারে পরিণত করলাম। এটা একটা প্রতিবর্তী। প্রতিবর্তী কেন প্রতিবর্তী? কারণ এই যুক্তির পরিবর্তে আমি এটা লিখেছি, অর্থাৎ এটা সমান এটা। একটি যুক্তিকে আমরা একটি বচন আকারে পরিণত করেছি। আমরা এটা নিয়ে সত্যক সারণীতে কাজ করতে পারবো, সরাসরি এটা নিয়ে কাজ করতে পারবো না। তাহলে এটাকে বলা হয় প্রতিবর্তী। এটার নাম কেন আবার প্রাকল্পিক হলো? এটার নাম প্রতিবর্তী প্রাকল্পিক হওয়ার কারণ হচ্ছে যে আমি এই যে এখানে ইমপ্লাইজ দিয়েছি, ইমপ্লাইজ থাকলে সেই বাক্যকে বলা হয় প্রাকল্পিক বাক্য। তাহলে আমরা যে কাজটা করছি, আমরা প্রতিবর্তী একটা প্রাকল্পিক বচন পড়ালাম। এতটুকু তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে এবার বলো। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। আমাদের ক্লাসে আছে মীরা, তারপরে নিপা, নিঘাত ইয়াসমিন, রায়ানা, বিথি, মেহবুবা, এশা, ইশরাত জাহান, মাহবুবা। তাহলে তোমরা ধাপ এক আর ধাপ দুই এবার ক্লিয়ার। এবং স্যার যুক্তি আরেকবার একটু আমি দেরিতে ঢুকছি তো, হ্যাঁ, আরেকবার একটু বুঝাই দেন, আমি ঢুকছি দেরিতে। এটা রেকর্ড ক্লাস থাকবে, মানে আমাদের সাথে আর আধা ঘন্টা সময় নাই। আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি, না হলে এই অঙ্ক শেষ স্যার করা রেকর্ড গুলো যাবে না। কোথায় পাবো? তুমি রেকর্ড ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর হলো আমি মানে কয়েকবার রিপিট করি, তুমি বুঝতে পারবে। তাহলে দেখো আমরা আচ্ছা। দুটা ধাপে দেখলাম আমরা একটা যুক্তিকে কিভাবে আমরা একটা বচন আকারে রূপান্তর করি। প্রথম ধাপে আমরা আশ্রয় বাক্য দুটিকে ডট দ্বারা যুক্ত করি, এবং দ্বিতীয় ধাপে গিয়ে আমরা এই আশ্রয় বাক্য ডট দ্বারা যুক্ত করার পর এটাকে আবার ইমপ্লাইজ দ্বারা যুক্ত করি। এবার আমরা শিখব বৈধতার নিয়ম কি। বৈধতার নিয়ম, কখন একটা যুক্তি বৈধ হবে আর কখন একটা যুক্তি অবৈধ হবে, এটা আমরা এখন শিখব। তো দেখো, যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলোটি হয় তবে যুক্তিটি বৈধ। আমরা সত্য সারণী গঠন করব, গঠন করার পর যদি দেখি যে সবগুলো স্তম্ভের মান টি হয়েছে, তাহলে আমরা বলবো যে যুক্তিটি বৈধ, আর একে শত সত্য বচনও বলে। আর অবৈধতার নিয়ম হচ্ছে যদি একটি মানও এফ মিথ্যা হয় তাহলে যুক্তিটি অবৈধ হবে। অর্থাৎ সবগুলো টি হলেই আমরা টটোলজি হবে, টটোলজি হলেই এটা বৈধ হয়। আর যদি একটি সবগুলাই টি তবে একটি ছাড়া, এরকম যদি হয় তাহলে আমরা সেটিকে অবৈধ বলবো। তাহলে আজকে আমরা প্রতিবর্তী প্রাকল্পিক বচন গঠনের মাধ্যমে
সত্যক সারণীর মাধ্যমে আমরা কোনো যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা পদ্ধতি শিখলাম। এখন আমরা 8 নাম্বার প্রশ্নে যাচ্ছি। এটা 2024 সালে এই প্রশ্নটা এসেছে। এখানে লেখা আছে, দেখো, সত্য সারণীর সাহায্যে নিম্নের ন্যায়াকারটির বৈধতা নির্ণয় করো। তাহলে এখানে এই ন্যায়াকার বললাম। এখন দেখো, আমাদের যুক্তিবিদ্যার এক এক সময় এক একটা নাম বলে। এটাকে কিছুক্ষণ আগে আমি বলেছি যুক্তি, আবার এখন এটাকে বলছি আমি ন্যায়। তোমরা কি বুঝতে পারছো? যাহাই যুক্তি তাহাই ন্যায়, তাহাই আর্গুমেন্ট। তাহলে এটার নামই যুক্তি, এটার নামই ন্যায়। আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে লিখব ভূমিকা। প্রদত্ত যুক্তিটি একটি ত্রিপদিক যুক্তি। এটা কেন ত্রিপদিক যুক্তি? এই যে আরো একবার ভেজাল হলো। ত্রিপদিক যুক্তি মানে কি জানো? মানে এখানে অঙ্গ বচন আছে তিনটা, একটা পি, একটা কিউ, আর একটা হচ্ছে আর। এবার কি বোঝা গেছে? তাহলে এই যুক্তিটাতে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। পি একটা, কিউ একটা, আর একটা, অথবা অঙ্গ বচন আছে তিনটা। এগুলাকে অঙ্গ বচনও বলে। এর বৈধতা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যুক্তিটিকে একটি প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারে রূপান্তর করতে হবে। এরপর সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের মান দেখে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ভূমিকায় আমরা এই কথা বললাম যে আমরা কিভাবে এর বৈধতা অবৈধতা বিচার করব। আমরা বললাম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তিটাতে তিনটা অঙ্গ বচন আছে বা পদ আছে, সেটা হলো পি, কিউ, আর। তারপর বৈধতা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই যুক্তিটা থেকে একটি প্রতিবর্তী, মানে এটার পরিবর্তে একটা প্রাকল্পিক বচনাকার নিয়ে আসতে হবে। এরপর সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের মান দেখে সিদ্ধান্ত নিতে হবে। যুক্তিবিদ আই.এম. কপির মতে একটি যুক্তি তখনই বৈধ হয় যখন তার আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে আমাদের বিখ্যাত যুক্তিবিদ আই.এম. কপি বলছেন কি, যে একটি যুক্তি তখনই বৈধ হবে যখন তার আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হওয়ার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ সবগুলাই সত্য হয়। এখন তাহলে আমরা আমাদের মূল কাজটা শুরু করব। তো এখানে দ্বিতীয় ধাপে এসে আমি এটা এই যে যুক্তিটাকে এখানে দেখেছি, আমি এটা এখানে আমি সময় বাঁচানোর জন্য এগুলা আগে থেকে রেডি করে রেখেছি। আমি আর এগুলা যাতে তোমাদের ব্রেনে ভালো করে ইনপুট হতে পারে সেই জন্য এখানে আবার এগুলা সলভ করে দিচ্ছি। এই যে দেখো, তাহলে আমাদের প্রথম ধাপ অনুসারে আমরা পি ইমপ্লাইজ কিউ নিলাম প্রথম আশ্রয় বাক্য, এই প্রথম আশ্রয় বাক্য ডট, এবার দ্বিতীয় আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, এই দুইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। যুক্তিবিদ্যায় এগুলাকে সেকেন্ড ব্র্যাকেট বলে। এরপরে ইমপ্লাইজ দিলাম, দিয়ে এবার আমি এখানে যুক্ত করতেছি পি ভেল আর। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের একটি বচনাকার, এই যুক্তির প্রতিবর্তী একটি বচনাকার। তাহলে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার গঠন যুক্তির বৈধতা পরীক্ষার নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যগুলোকে ডট দ্বারা যুক্ত করে এবং সিদ্ধান্তের সাথে ইমপ্লাইজ দিয়ে যুক্ত করে পাই। তাহলে এইভাবে আমরা এটা পেলাম। পাওয়ার পরে এখন সত্যক সারণীর গঠন, যেহেতু এখানে তিনটি সরল বচন আছে, সরল বচন বলতে পারি, এগুলাকে অঙ্গ বচন বলতে পারি, একই কথা। তাই সারির সংখ্যা হবে 2^3 সমান 8টি। আমাদের সত্যক সারণীর সারি নির্ণয়ের সূত্র হচ্ছে 2n। এখানে n সমান হচ্ছে অঙ্গ বচন সংখ্যা বা সরল বচন সংখ্যা। অঙ্গ বচন কয়টা? 3টা। এই জন্যই 2 এখান থেকে পাই 2^3 সমান হচ্ছে 8টি। আমি যে এতটুকু পড়ালাম এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝছি। স্যার বুঝছি। এবার আমাদের সত্যক সারণীটা আমরা তৈরি করব। তো আমি এটা তোমাদের এটা সরাসরি নিজে দেখাতে চাই, না হলে তোমাদের ব্রেনে এটা সাপোর্ট করবে না, ভেজাল লাগবে। তাহলে আমি একটা এরকম ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখানেই আমরা এটার আমি একেবারে প্রথম থেকে এটা এঁকে এঁকে তোমাদের দেখাবো। তা আমি প্রথমে এই যে এটা হচ্ছে আমাদের প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার, এটাকে আমি এখন ট্রুথ টেবিলে সেট করব।
কিসের ক্লাস এটা? সাদিয়া আফরিন কিসের ক্লাসের কথা জিজ্ঞাসা করছে? ক্লাস কি তো আমি নিচ্ছি। আচ্ছা যাই হোক, ওরা বা কিসের ক্লাসের কথা জিজ্ঞাসা করতেছে আমি জানি না। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে হিসাব নিকাশ করব আমাদের। তাহলে সত্যক সারণী সারি হবে 8টি। তো এখানে আমি এখন এই সত্যক সারণীটা গঠন করে নিই। তো প্রথমে আমরা কি করব, এইরকম একটা নিলাম, চার কোনো একটা ঘর নিলাম। নেওয়ার পর আমি আগে আমার হেডলাইনটা, এই যে আমি আমার হেডলাইন নিলাম, এটা হবে আমার হেডলাইন। সারি হবে এবার 8টা। এই আমার প্রথম একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, পাঁচটা, ছয়টা, এই হলো 8টা। দেখো এটা গুনলে কিন্তু 9টা হবে, 1 2 3 4 5 6 7 8 9। কেন 9টা হলো? কারণ আমাদের উপরের এটা হচ্ছে শিরোনামের জন্য। আমাদের এই যে এই সারিটা শিরোনামের জন্য আমরা নিব। আমি কলমের কালিটা চেঞ্জ করে কালো নেই। আচ্ছা, এখন আমি তাহলে এখানে আমরা এটাকে সেট করব। তাহলে প্রথমে আমাদের অঙ্গ বচনগুলা নিতে হয়। নিলাম আমি প্রথমে, আমি নিলাম হচ্ছে পি কে। তাহলে আমি প্রথমে পি নিলাম। পি নেওয়ার পর তারপরে আমি কি নিব? পি নেওয়ার পরে আমি এবার অঙ্গ বচন ইউ। নেব কিউ। নিলাম আমি কিউ। কিউ নেওয়ার পর তারপর আমি নিব হচ্ছে আর। অর্থাৎ প্রথমে তোমাকে অঙ্গ বচনগুলা নিতে হবে। তো অঙ্গ বচনগুলা এই যে নিলাম, আর নিলাম। নেওয়ার পর আমি এটা তাকে সেট করে দিই, তাহলে তোমাদের ভালো বুঝতে পারবে। তো এই তিনটা অঙ্গ বচন নেওয়ার পরে আমরা জানি যে সত্যক সারণীর প্রথম কলামে সারির অর্ধেক টি বসাতে হয়, অর্ধেক এফ। তাহলে 4টা টি, টি একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা এফ, 1 2 3 4। তাহলে এখানে যা নিবে, যে কয়টা করে নিবে এখানে তার অর্ধেক। তাহলে 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা 4টা করে নিয়েছি টি, 4টা করে এফ, এখানে নিয়েছি তার অর্ধেক, 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। এরপরে এখানে নিব 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ। ঠিক আছে? অর্থাৎ এইটা আমরা কেন নিলাম, এই কাজটা কেন করলাম? কারণ আমাদের তিনটা যদি অঙ্গবচন হয় তাহলে সেখান থেকে আমরা 8টা অবস্থা পাবো। অর্থাৎ 8টা সিচুয়েশন পাবো, এর বাইরে আর পাবে না। কিন্তু তুমি বানাও একটা, যে কোনো একটা এরকম সিচুয়েশন বানানোর চেষ্টা করো, দেখবে যে রিপিট হয়ে যাবে। অর্থাৎ পাওয়া যাবে না। ফ্যানটা 3 দাও তো বাবা, 3 দাও ফ্যান। আচ্ছা, এবার আমরা আমাদের এই যে এই পুরোটা তৈরি করব। তো এই পুরোটা তৈরি করার আগে আমাদের তাহলে পি ইমপ্লাইজ কিউ তৈরি করতে হবে। তারপরে আমার, তার আগে দেখো এখানে নেগেশন কিউ আমার প্রয়োজন। তো এই যে যেহেতু এখানে কিউ আছে, এই যে এটার হলো নেগেশন কিউ, সেক্ষেত্রে আমি এখানে একটা নেগেশন কিউ নিয়ে নিলাম। অর্থাৎ তোমাদের এই যে ইনপুট নেওয়ার পরে, অর্থাৎ এই যে অঙ্গ বচনগুলো নেওয়ার পর নিতে হবে, নেগেশন থাকলে নেগেশন নিতে হবে। তো এখান থেকে আমি নেগেশন কিউটা নিলাম। নেগেশন, এখন নেগেশনের ক্ষেত্রে তাহলে এটা তোমরা জানো যে এটা উল্টাটা হয়। তো এখানে দেখো এটা দিতে কিউ এর হবে। মান যদি টি হয় তাহলে এটা হয়ে যাবে এফ। টির মান যদি এখানে টি, তাহলে এটা হয়ে যাবে এফ। এটা এফ, তাহলে এটা হয়ে যাবে টি। এটা এফ, এটা হয়ে যাবে টি। এটা টি, এটা হয়ে যাবে এফ। এটা টি, এটা হয়ে যাবে এফ। এটা এফ, এটা হয়ে যাবে টি। এটা এফ, এটা হয়ে যাবে টি। তাহলে উল্টে দিলাম। দেওয়ার পরে এখন তাহলে আমি কোনটা নিব? আমি পি ইমপ্লাইজ কিউ নিব। এই যে পি ইমপ্লাইজ কিউ, এটা আমি নিয়ে নিলাম। পি ইমপ্লাইজ কিউ নিলাম। আমি ধাপে ধাপে কিন্তু চূড়ান্ত স্তম্ভের দিকে যাচ্ছি, মানে পুরোটা আমি এখানে শেষ শেষ পর্যন্ত নিব। তাহলে আমি এটাতে কি করলাম? পি ইমপ্লাইজ কিউ। দেখো এটার সূত্র, যারা নতুন তারা খেয়াল করো, এটার কিন্তু সূত্র আছে। এই সূত্রগুলা না জানলে কিন্তু মুশকিল হবে অঙ্ক করা। পির মান এটা আর কিউ এর মান এটা।
তো পি ইমপ্লাইজ কিউ, দুটা টি হলে দেখো এই যে টি ইমপ্লাইজ টি, মানগুলা এখানে চিন্তা করে নাও, এখানে টি বসাও, এখানে টি বসাও, যখন এই যে এই সারিটা নিয়ে কাজ করব, তাহলে টি ইমপ্লাইজ টি সমান হয় টি, এটা সূত্র। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটিও ভিজছে, তাহলে এটা হবে টি। এবার দেখো এটা, এটাও টি, এটাও টি, তাহলে আবার টি, এটা টি, এটা এফ, তাহলে এটা হবে এফ। এটা একটা, এটাও সূত্র, টি ইমপ্লাইজ যদি এফ হয়, এটাকে এই যে দেখো ইমপ্লাইজ এর সামনে যেটা থাকে সেটাকে বলে পূর্বক, আর যেটা পরে থাকে সেটাকে বলে অনুক। আমাদের সূত্র অনুসারে যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজবে না, এটা হতেই পারে না। বুঝতে পারছো? এই জন্য এটা ঘটনাটা মিথ্যা। ধরো ঝুম বৃষ্টি হয়েছে আজকে সকালে, যে বৃষ্টি হলো, যে মাটি কি ভিজবে না? কিভাবে? মাটি তো ভিজবেই, আল্লাহর বৃষ্টি, ভিজবে তো। এই জন্য টি আর এফ ইমপ্লাইজ করলে হয় এফ। এরপরে দেখো টি ইমপ্লাইজ এফ, তাহলে এটাও হচ্ছে এফ। এফ ইমপ্লাইজ টি, এটা আবার দেখো, এটার ক্ষেত্রে এর সূত্রটা হচ্ছে এফ ইমপ্লাইজ টি যদি হয় তাহলে সমান সমান আমরা লিখতে পারি টি। কারণ কি? বৃষ্টি হয়নি কিন্তু মাটি ভিজতে পারে, শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছে, এইভাবে। ঠিক আছে? অর্থাৎ এটা ঠিক আছে, মানে হলো ওই সত্য। আমাদের এখানে এত সময় লাগতেছে এগুলো অঙ্ক করতে। আচ্ছা দেখো এখন এই যে এটার ক্ষেত্রে এফ ইমপ্লাইজ টি, তাহলে এটাও হবে টি। এফ ইমপ্লাইজ টি, এটা হবে টি। এফ ইমপ্লাইজ এফ, এটা হবে টি। বৃষ্টিও হয়নি মাটিও ভিজেনি, এটাও একটা সূত্র, এফ ইমপ্লাইজ এফ সমান টি হয়, বৃষ্টি হয়নি মাটিও ভিজেনি। ঠিক আছে, তারপর এটা এফ ইমপ্লাইজ এফ, এটাও হবে টি। তাহলে পি ইমপ্লাইজ কিউ আমরা নিয়ে ফেললাম, এখন আমরা নিব হচ্ছে এই যে নেগেশন কিউ ইমপ্লাইজ আর। তাহলে আমি এখানে নিলাম নেগেশন কিউ ইমপ্লাইজ আর। তো এটা আমি নিলাম, নিয়ে এখন আমি এটার ক্ষেত্রে এটার মানটাও নির্ণয় করব। এটার মানটা নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে তাহলে এই যে নেগেশন কিউ, এ দেখো এটা কিন্তু তোমাদের ব্রেনে কিন্তু অনেক সময় খটকা লাগতে পারে। এটাকে পূর্বক ধরতে হবে আর এটাকে অনুক ধরতে হবে। ভালো করে দেখো, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এই যে দেখো, যদিও তোমরা তো এটা আগে টি লিখবে তারপরে এইভাবে চিন্তা করলে কোনোদিন হবে না। তাহলে এখানে দেখো নেগেশন কিউ ইমপ্লাইজ আর, তাহলে এটাকে নেগেশন কিউ এর মান এফ নিলাম, তারপরে এই যে আর এর মান হলো টি। দেখো তুমি যদি উল্টা চিন্তা করো তাহলে কিন্তু ভেজাল হবে, এটা হচ্ছে টি, এই যে দেখো টি নিলাম। ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে এই যে এটাই এখন পূর্বক আর এটা অনুক, সেক্ষেত্রে আমি লেখার সময় কিন্তু এফটাকে সামনে লিখছি আর এই আর এর মানটাকে পিছনে লিখছি। এটা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা দেখো এবার তাহলে এখানে এই যে আমাদের এটা এফ ইমপ্লাইজ এফ, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা টি হবে। তারপর দেখো টি ইমপ্লাইজ টি, এটাও টি হবে। এফ ইমপ্লাইজ, দেখো এটা হচ্ছে টি ইমপ্লাইজ এফ, তাহলে এটা হবে এফ। তারপর এটা এফ ইমপ্লাইজ টি, এটা হবে টি। এফ ইমপ্লাইজ এফ, এটা হবে টি। টি ইমপ্লাইজ টি, এটা হবে টি। টি ইমপ্লাইজ এফ, এটা হবে এফ, কারণ পূর্বকটি অনুক, এটা অনুক এফ। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখো আমাদের এটা আর এটা কি করব, আমরা এই পুরোটা নিব। তাহলে আমি এখানে নিলাম হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। স্যার এই সারণীটা আরেকবার বুঝাই দেন তো। পরে বুঝাবো, এখন টাইম নেই, 10 মিনিট আছে আর। তারপর দেখো এখানে এই যে এটা আমরা টিভিএল নিব, আর এই যে লাগাই হয়নি। এখানে নেগেশন কিউ ইমপ্লাইজ আর। তাহলে এখন এখান থেকে আমি নিলাম হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা এটা আমার হয়ে গেল। আমার দেখো এটা হয়ে গেল। এটা আমি কি করলাম, আমার পূর্বকটা, পুরো পূর্বকটা আমি তৈরি করে ফেলেছি। এখন তাহলে এই যে এটা আর এটা কি গুণ, তাহলে টি টি গুণ করলে হয় টি, টি টি গুণ করলে হয় টি, এফ টি গুণ করলে হয় এফ, এফ এফ গুণ করলে হয় এফ, টি টি গুণ করলে হয় টি, টি টি গুণ করলে হয় টি, টি টি গুণ করলে হয় টি, টি এফ গুণ করলে হয় এফ। এই ডট দ্বারা গুণ করলে, গুণ করার ক্ষেত্রে যে কোনো একটা এফ হলে এফ হয়, আর সত্য হওয়ার জন্য সবগুলা সত্য হওয়া দরকার। এখন আমরা এই পুরোটাকে ধরে নিয়ে এসে এখানে বসাবো। তাহলে আমি এখানে দিলাম পি ইমপ্লাইজ কিউ, তারপরে ডট, এখানে নেগেশন কিউ ইমপ্লাইজ আর, তারপরে এটা হলো আমার পূর্বক। এবার আমি ইমপ্লাইজ দিয়ে অনুকটাকে যুক্ত করে দিচ্ছি পি ভেল আর। ও আর পিভিএল আর একটা, এর মান তো আপনি লেখেন নাই স্যার। আচ্ছা, পি ভেল আর এর মান আমি লিখি নাই, তাহলে এটাকে আমাদের লিখে নিতে হবে। দেখো এরকম স্কিপ করলে কিন্তু হবে না, পরেও আমরা লিখে দিতে পারি কিন্তু সেটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। মানে যদি কোনো ছাড়া পড়ে যায় তাহলে তুমি এই যে ধরো যে এই শেষের দিকে লিখলেও হবে, খালি গুণ করার সময় তোমার খেয়াল রাখতে হবে। ওই ঝামেলায় না গিয়ে আমরা এটার পাশে এটা লিখে ফেলি পি ভেল আর।
ছোট্ট করে এই যে লিখে ফেললাম, লিখে ফেলার পরে আমি এখান থেকে এই যে এখান থেকে এটা দিয়ে দিলাম। এই এখন আমি এখানে এখন আমি হচ্ছে পি ভেল আর লিখবো, পি ভেল আর। তাহলে এই যে দেখো এই যে পি আর এই যে আর, পি ভেল আর এর এটা এই সূত্রটা হচ্ছে এরকম যে যে কোনো একটা টি হলেই টি, তাহলে টি আর এই যে টি, তাহলে দুটা মিলে হলো টি। এই যে এটাতে চারটা যে টি আছে, তাহলে চারটা টি একবারে দিয়ে দিই, কারণ যে কোনো একটা টি হলেই তো টি, টি 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 টি। আর এটার ক্ষেত্রে এখন দেখো এই যে এখানে এফ আছে, তাহলে এটা টি, তার মানে এফ টি। তাহলে আর এর মান যেহেতু টি, তাহলে এখানে দিচ্ছি আমি টি। তারপরে এখন এই যে এটার ক্ষেত্রে দেখো এটা এফ এটাও এফ, তাহলে এখানে হবে এফ, দুটা এফ হলে এফ হয়, এটা এফ এটা টি, তাহলে এটা হবে টি, এটা এফ এটাও এফ, তাহলে এটা হবে এফ। এখন দেখো এখন আমরা সূত্রটা এটা এটা লিখে ফেলবো। আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এটা পি ইমপ্লাইজ কিউ লিখলাম, তারপরে ডট নেগেশন কিউ ইমপ্লাইজ আর দিলাম, তারপরে এটা এরপরে ইমপ্লাইজ দিয়ে পি ভেল আর। দেখো এই যে এটা এটা আর এটা আমি ইমপ্লাইজ করব, টি ইমপ্লাইজ টি সমান টি, এই যে প্রথম এই সূত্রটা। তাহলে টি 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 এফ টি টি এফ টি 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 এফ এফ টি 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 এফ এফ টি। তাহলে এই যুক্তিটি একটি অবৈধ যুক্তি। দেখো আমাদের একটি জায়গায় এফ আসছে, এটার মান টি আর এটার মান এফ আসছে, দেখি তো এটা আবার ভুল হলো কিনা। এখানেও এফ আছে এখানেও এফ আছে, তার মানে এটা নির্দ্বিধায় এটা এফ। দেখো আমাদের এই যে এই জায়গাতে একটি মাত্র দৃষ্টান্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ আসছে, তাহলে এই বচনাকারটি শতসত্য নয়। যেহেতু এই বচনাকারটি শতসত্য নয়, সেজন্য এটি একটি, আমি কি ভুল করি, এটি একটি হচ্ছে অবৈধ যুক্তি। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা। আচ্ছা আমি এটা তাহলে, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো জি আমাদের স্যার। যে আটটা দৃষ্টান্ত এসেছে, আটটা সারি এসেছে, সেটা চূড়ান্ত স্তম্ভে একটি ক্ষেত্রে এফ এসেছে। তো আমাদের কপি বলেছেন যে একটি বৈধ যুক্তির চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান টি হবে, এখানে এফ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ক্ষেত্রে এফ এসেছে, অতএব এই যুক্তিটি একটি অবৈধ যুক্তি। তাহলে আমরা এই যে এটা যে আমরা প্রমাণ করলাম এটা একটা অবৈধ যুক্তি, তার মানে এই আকারের যত কোটি যুক্তি তুমি দাও তৈরি করো না কেন, সবগুলা হয়ে যাবে অবৈধ। এখন তোমরা আমাকে বলো কে বুঝতে পারো নাই? যারা নতুন তারা বাদে। নিঘাত ইয়াসমিন তুমি কি বুঝছো? তার ওখানে নেগেশন কিউটা তৃতীয় চতুর্থ লাইনে আসলে ওইটা একটু ইয়া হচ্ছে নিপা খটখট। বুঝছো? জি স্যার। জি স্যার। ইশরাত জাহান, মীরা, স্যার আমি মীরা বুঝি। বুঝছো? জি স্যার। মীরা বুঝতে পারোনি মনে হয়, না তুমি তো একদম নতুন। স্যার ওই যে পি ভেল আর এইটার মানটা আমার একটু বুঝতে পি সমস্যা ভেলের হচ্ছে। এটার মান হচ্ছে, এটা হচ্ছে একটা বৈকল্পিক বাক্য, বুঝছো? পি ভেল আর এই মানটা হলো বৈকল্পিক বাক্য। বৈকল্পিক অর্থ হচ্ছে যে কোনো একটা টি হলেই টি হয়, দুটা টি হলেও টি। আর যদি দুটা এফ হয় তাহলে এফ হয়। এই যে এটা এফ হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে পির মান হচ্ছে, এই যে পির মান হচ্ছে এফ, তারপরে এই যে আর এর মান হচ্ছে এফ, এই যে পির মান এফ, এই যে আর এর মান এফ, তাহলে এফ ভেল এফ সমান এফ। মানে সত্য সারণীর নিয়মগুলো না জানলে হবে না। আর নিঘাত ইয়াসমিন বলছে যে এই যে নেগেশন কিউ আর আর এইটা বুঝতে পারেনি সে। এটার মানে হচ্ছে শোনো, পূর্ব গণুকের একটা ব্যাপার আছে। এটা নেগেশন কিউটা হচ্ছে পূর্বক এখানে, আর এটা হচ্ছে আর। তো দেখো আমাদের এই যে 1 নাম্বার সারির ক্ষেত্রে এই যে নেগেশন কিউ হলো এফ, তাহলে এই মানটা এখানে বসাও, এখানে এফ বসাও, এই যে এর সোজা বসাই দিলাম, ইমপ্লাইজ দাও। এবার আর এর মানটা নিয়ে এসে বসাও, আর এর মানটা টি, তাহলে এখানে আর এর মানটা টি, তাহলে সমান সমান কি হয়ে গেল, টি। তুমি কি বুঝতে পারছো? অর্থাৎ এখানে তুমি যদি এই যে এখানে কিন্তু আর আগে আছে, আর কি, আর হলো তুমি যদি এইরকম করো আর ইমপ্লাইজ নেগেশন কিউ, তাহলে কিন্তু ভুল।
এটা কি এই জায়গাটাতে কি আর ইমপ্লাইজ নেগেশন কিউ আছে নাকি কিউ নেগেশন কিউ ইমপ্লাইজ আর আছে? তুমি কি বুঝতে পারছো নিঘাত ইয়াসমিন? জি স্যার। এবার এইভাবে করবা, এটা কিন্তু মনে থাকে না, এটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হবে। এটার ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। তারপরে সব থেকে ভালো হলো ইউটিউবে দেখা, ইউটিউবে ভিডিওগুলো সিরিয়ালি সাজানো থাকে, ওখান থেকে হারিয়ে যায় না। তো যদি তোমরা অঙ্ক না বুঝতে পারো, আমি এই যে ক্লাসগুলো রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেই, কোনো ক্লাস যদি মিস হয়, কথা শুনতে পারোনি, ইন্টারনেট ছিল না, ক্লাস করতে পারোনি, সেক্ষেত্রে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো দেখে নিতে পারবে, খাতায় লিখে নিতে পারবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।